আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে শুনছেন ও দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঢাকা বোর্ডের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক 2024, সেটা হলো অনুশীলনী 16 অর্থাৎ পরিমিতি বিভাগের। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা প্রায় সময় দেখবেন প্রতিটা বোর্ডে আসে। তো একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজ তো আমরা চিনি। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহুই সমান। 2, লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা হলো 6 মিটার। ক নাম্বার, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 18 মিটার ও 16 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাইলে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হলো 18 মিটার আর একটা হলো 16 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ হলো 30 ডিগ্রি। আমি আমার সূত্রের ক্লাসটাতে, অর্থাৎ কোন ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দিয়ে থাকলে কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি ক্লাসটা আপনারা দেখেছেন। তো এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত একটা কোণও দেওয়া আছে। তাইলে খুব সহজ, দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাইলে সেই ক্ষেত্রে সূত্রটা হয় হাফ এ বি সাইন থিটা বর্গ একক। হাফ এ বি সাইন থিটা বর্গ একক। অর্থাৎ আপনাকে এভাবে শুরু করতে হবে। মনে করলাম যে দেওয়া আছে বাহু দুটি যথাক্রমে a = 18 এবং b হলো 16 মিটার। অন্তর্ভুক্ত কোণ থিটা অন্তর্ভুক্ত কোণ আছে 30 ডিগ্রি, থিটা 30 ডিগ্রি। ঠিক আছে, এখন প্রশ্ন হলো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হাফ এ বি সাইন থিটা। তাহলে হাফটা বসালাম। এ বি মানে হলো ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, এর মান আছে কত 18 ইন্টু বির মান কত আছে 16। আর সাইন থিটা মানে হলো, সাইনটা বসালাম, থিটা মানে হলো কোণের পরিমাপ, কোণ আছে 30 ডিগ্রি। ইকুয়াল টু 2 দিয়ে 18কে যদি আমি কাটাকাটি করে ফেলি, ভাগ করে ফেলি 9 বার, তাহলে আমি লিখতে পারি এখানে 9 গুণ 16। আর সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। সাইন 30 ডিগ্রির মান হাফ। তো আবার 2 দিয়ে 16কে যদি আমি কাটি তাহলে এটা আসবে 8 বার, 8 নং 72। অর্থাৎ ত্রিভুজটার ক্ষেত্রফল হলো 72 বর্গমিটার। হ্যাঁ, এখন শুরু করবো আমরা 2 নাম্বার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। এই যে 1 নাম্বার উদ্দীপকের সাহায্যে আমি 2 নাম্বারটা করতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো।
নাম্বার, মনে করি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ। যেহেতু সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য দেয়া নাই, আমি ওই জন্য কি ধরলাম, এ ধরলাম। এখন সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য যদি এ হয়, ক্ষেত্রফল হয়, সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি, ইকুয়াল টু √3/4 a স্কয়ার বর্গ একক। √3/4 a স্কয়ার বর্গ একক। এখন সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে, অর্থাৎ আগে যা ছিল, আগে কি ছিল, আগে ছিল এ থেকে কত মিটার বৃদ্ধি পাবে, 3 মিটার। তাইলে বৃদ্ধি পেলে কত হয়, a + 3। ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে, 3 মিটার করে বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে তাহলে কত হবে, a + 3। যেহেতু আগে ছিল, এখন a + 3 হবে। তাহলে দৈর্ঘ্য যেমন 3 মিটার বেড়েছে, ক্ষেত্রফল বাড়বে। তাহলে ক্ষেত্রফল কি পরিমাণ বাড়বে, সুতরাং ক্ষেত্রফল হবে আগে ছিল √3/4 a স্কয়ার, যেখানে a মানে হলো এক বাহুর দৈর্ঘ্য, এখন এক বাহুর দৈর্ঘ্য হলো a + 3। তাহলে ক্ষেত্রফলটাও একটু চেঞ্জ হবে, √3/4 a + 3 হোল স্কয়ার। আগে এক বাহুর দৈর্ঘ্য যেখানে a ছিল, সেজন্য a স্কয়ার ছিল আগে, এখন যেহেতু এক বাহুর দৈর্ঘ্য a + 3, সেজন্য ক্ষেত্রফল হবে √3/4 a + 3 হোল স্কয়ার বর্গমিটার। এখন দেখা যাচ্ছে ক্ষেত্রফল 27√3 বর্গমিটার বেড়ে যায়। যদি 3 মিটার করে বাহুর দৈর্ঘ্য বাড়ে, তাহলে ক্ষেত্রফল আগের চেয়ে, আগে যা ছিল তার চেয়ে আরো 27√3 বর্গমিটার বেড়ে যায়। একটা ক্ষেত্রফল হলো √3/4 a স্কয়ার, আর একটা ক্ষেত্রফল হলো √3/4 a + 3 হোল স্কয়ার। এটা আগের ক্ষেত্রফল, এটা হলো পরের ক্ষেত্রফল। এখন কোন ক্ষেত্রফলটা বড়, যেহেতু দৈর্ঘ্য বাড়বে সেজন্য ক্ষেত্রফলও বাড়বে, সুতরাং এটা বড় হবে, এটা ছোট হবে। এখন এই যে এই দুই ক্ষেত্রফলের ব্যবধান হলো 27√3। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এই ক্ষেত্রফল যদি আগের চেয়ে এত বর্গমিটার বেড়ে যায়, তাহলে এদিকে ক্ষেত্রফল চেঞ্জ হবে 27√3 বর্গমিটার। তো আমি লিখতে পারি প্রশ্ন মতে বা শর্ত মতে √3/4 a + 3 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল টু 27√3। হ্যাঁ, অর্থাৎ বর্তমানের ক্ষেত্রফলের চেয়ে আগের ক্ষেত্রফল, দুই ক্ষেত্রফলের ব্যবধান হলো 27√3 বর্গমিটার, বা √3/4 লিখলাম। এখন একটা জিনিস খেয়াল করবেন, এখানে √3/4 a + 3, এখানে √3/4 a স্কয়ার, তাহলে উভয় দিকে √3/4 মিল আছে।
তাহলে √3/4টা যদি কমন নিই অর্থাৎ নিয়ে ফেলি, তাহলে এখানে থাকে কি থাকে a+3 হোল স্কয়ার মাইনাস, আর এখান থেকে যদি √3/4 নিই তাহলে তাকে a স্কয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, ইকুয়াল টু 27√3। √3/4 কে আমি বিপরীত পাশে নিয়ে যাব, তাহলে এখানে থাকে a+3 হোল স্কয়ার। a+3 হোল স্কয়ার মানে এটা a+b হোল স্কয়ার সূত্র। a+b হোল স্কয়ার সূত্র তো আমরা জানি a স্কয়ার প্লাস 2ab, b মানে 3 প্লাস b স্কয়ার। এই যে a+3 হোল স্কয়ার সূত্র এখানে লিখলাম, তাহলে এখানে থাকে কি আর মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 27√3। এখন মনে আছে কি এখান থেকে √3/4 যে আমাকে এখানে নিতে হবে, যদি বিপরীত পাশে নিয়ে যাই হরেরটা লব হবে, লবেরটা হর হবে, অর্থাৎ 4 থাকবে উপরে, √3 থাকবে নিচে। এখন √3 উপরে √3 নিচে কাটাকাটি করলাম, থাকলো কি 27 আর 4, আমাকে 27 আর 4 গুণ করতে হবে। এদিকে a স্কয়ার কাটলাম, a স্কয়ার কাটলাম, তাহলে 3 দুগুণে 6, 6a। 3a স্কয়ার 9, 9 কে আমি বিপরীত পাশে নিয়ে যাব, 27 আর 4 যদি গুণ করি 4 27 এ হয় 108 মাইনাস 9, এই 9 কে বিপরীত পাশে নিয়ে গেলাম, বা 108 থেকে 9 গেলে থাকে 99, আমি a=99/6 ভাগ করলে থাকে 16.5। হ্যাঁ, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য হলো 16.5 মিটার। প্রশ্ন হলো ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। তাইলে √3 লিখলাম, 4 ও লিখলাম, এখানে এর মান হলো 16.5, 16.5 হোল স্কয়ার। এখন আমাকে করতে হবে কি 16.5 হোল স্কয়ার ক্যালকুলেশন করে বের করতে হবে। ইনটু 16.5 হোল স্কয়ারে কত হয় আমি ক্যালকুলেশন করে দেখি, 272.25। এখন যদি এই সম্পূর্ণটা ক্যালকুলেশন করি তাহলে মান আসে 117.88 বর্গমিটার। এটাই হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ উত্তর 117.88 বর্গমিটার। এটা কিভাবে পেলাম, √3 দিয়ে এটাকে গুণ করলাম, গুণফলকে আমি 4 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমার এই মানটা আসে। ঠিক আছে, এখন শুরু করব গ নাম্বারটা। এক ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে 5A লোহার ওজন নির্ণয় করো। তাইলে 2 নম্বর উদ্দীপক দিয়ে করতে হবে, লোহার 5 এর ভেতরের ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। লোহার 5ও কিন্তু একটা সিলিন্ডার, যার ভেতরের অংশটা থাকে ফাঁপা, আর ভেতরে ও বাইরের ব্যাসার্ধ দুই ধরনের ব্যাসার্ধ থাকে, একটা হলো ভেতরের ব্যাসার্ধ, ভেতরের মাপ, আর একটা হলো বাইরের সাথে বাইরের মাপ, যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। এখানে ব্যাসার্ধ দেয়া আছে, অনেক সময় এখানে অঙ্কে ব্যাসার্ধ দেয়া না রেখে ব্যাস দেয়া থাকে। আমার যদি ব্যাস দেয়া থাকে তাহলে আমাকে অবশ্যই ব্যাসার্ধ বের করতে হবে, যেহেতু এখানে ব্যাসার্ধ দেয়া আছে তাহলে আমাকে নতুন করে ব্যাসার্ধ বের করার প্রয়োজন নেই। এখানে বাদ দেওয়া আছে লোহার 5 এর ভেতরের ব্যাসার্ধ আমরা তো জানি ব্যাসার্ধকে আর দ্বারা হয়, ইকুয়াল টু কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার।
4 সেন্টিমিটার। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে বাইরের একটা ব্যাসার্ধ আছে এবং লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধকে আর ধরলাম ইকুয়াল টু, এটা মানে কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। তো এখানে আর দুইটা হয়ে গেল না, একটাকে আমি R1 হিসেবে চিহ্নিত করতে পারি, আরেকটাকে R2 হিসেবে চিহ্নিত করতে পারি। R1 R2, বাইরের ব্যাসার্ধটা বড় আর ভেতরের ব্যাসার্ধটা ছোট। এবং পাইপের উচ্চতা দেওয়া আছে 6 মিটার। এই সবগুলো আছে সেন্টিমিটার এককে, কিন্তু এটা আছে মিটারে। এই মিটারকেও আমাকে সেন্টিমিটার এককে নিয়ে আসতে হবে। তাহলে লিখতে পারি লোহার পাইপের উচ্চতা 6 মিটার। মিটারকে যদি সেন্টিমিটার নিয়ে আসি আমাকে 100 দ্বারা গুণ করতে হবে। তাইলে এটা আর মিটার রইল না, এটা থাকবে সেন্টিমিটার, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন প্রশ্ন হলো, লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপে লোহার ওজন নির্ণয় করো। আগে পাইপে লোহার ওজন নির্ণয় করার আগে আমাকে পাইপের মধ্যে লোহার আয়তন কতটুকু আছে সেটা বের করতে হবে। পাইপে লোহার আয়তন কতটুকু আছে কিভাবে বের করব? আমি যদি বাইরের আয়তনের থেকে ভেতরের আয়তনটা বাদ দিই, পাইপে লোহার বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বাদ দিই, তাহলে আমার পাইপে লোহার আয়তন কত সেটা আমি বের করতে পারবো। তাহলে আমরা জানি আয়তনের সূত্র হলো, সিলিন্ডারের আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ। সুতরাং পাইপের ভেতরের আয়তন তাহলে আয়তনের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার এইচ ঘন সেন্টিমিটার। তাহলে আমরা তো এখান থেকে করছি, আর এটাকে ধরলাম 1। পাইপে বাইরের আয়তন, এখানে লোহার লিখতে হবে, বাইরের আয়তন সমান, তাহলে এটা হচ্ছে পাই আর স্কয়ার, এটা 2h ঘন সেন্টিমিটার। বাইরের আয়তনটা হলো পাই আর স্কয়ার এইচ, এটা 1 এটা 2, অর্থাৎ এখানে যেটা চিহ্নিত করেছি সেটা এখানে লিখে দিলাম। পাইপে লোহার আয়তন বের করার জন্য বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বাদ দিতে হবে। সুতরাং পাইপে লোহার আয়তন তাহলে এখন বড়টা থেকে যেহেতু ছোটটা বিয়োগ করতে হবে, মাইনাস জায়গার স্বল্পতার কারণে আমি মুছে উপরে চলে আসলাম। এদিকে মিল আছে কি কি? ফাই আর এইচ, এটা তো R1 এটা তো R2, এই দুটোটার মানে কই না, ফাই আর এইচ এর মানে কই, ওই জন্য ফাই আর এইচ আমি কমন নিলাম। তাইলে ফাই এইচ যদি আমি কমন নিই, এখানে থাকে R2 স্কয়ার মাইনাস, আর এদিকে থাকে R1 স্কয়ার, তাহলে ঘন সেন্টিমিটার ইকুয়াল টু পাই এর মানটা বসাই দিলাম 3.1416 ইন্টু এইচ এর মান। এইচ এর মান ছিল 600 সেন্টিমিটার, অর্থাৎ 6 মিটার, 6 মিটার মানে 600 সেন্টিমিটার, ইন্টু আর স্কয়ার মানে হলো যে আর এর মান হলো 6 স্কয়ার, এটা হলো বাইরের ব্যাসার্ধ। তাহলে বাইরের ব্যাসার্ধ R2 মানে 6 এর স্কয়ার আছে 6 স্কয়ার, মাইনাস R1 স্কয়ার মানে হলো 4 স্কয়ার। তো 6 স্কয়ারে কত হয়? 34, 4 স্কয়ারে 16। আবার যদি আমি এটা বসাই বা ক্যালকুলেশন করতে পারি একটা,
এটা 36 থেকে যদি 16 বাদ দিই আমি 20 হবে। ঠিক আছে, তিনটা একক ক্যালকুলেশন করলে পাওয়া যায় 37,699.2 ঘন সেন্টিমিটার। এখন দেয়াই আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হলো 7.2 গ্রাম। তাইলে 1 ঘন সেন্টিমিটার ওজন এত গ্রাম হলে আমাকে 37,699.2 ঘন সেন্টিমিটার লোহার ওজনটা বের করতে হবে। দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। সুতরাং 37,699.2 ঘন সেন্টিমিটার। লোহার ওজন বেশি হবে, বেশি হলে গুণ 7.2 গুণ 37,000.2। হ্যাঁ, আবার আমাকে এটার সাথে এটা গুণ করতে হবে। গুণ করলে পাওয়া যায় 2,71,434.2 গ্রাম। 2,71,434.2 গ্রাম। এই গ্রাম থেকে আমি কিলোগ্রামে নিয়ে যাব, যেহেতু এটা 1000 গ্রামের চেয়ে বেশি আছে। তাহলে গ্রাম থেকে যদি আমি কিলোগ্রামে নিয়ে যাই, আমাকে 1000 দ্বারা ভাগ করা লাগবে, তখন আর এটা গ্রাম থাকবে না, এটা হবে কিলোগ্রাম। এখন যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে মানটা আসে 2,71,433, এতটুকু লিখলে হচ্ছে, অর্থাৎ 271.43 কিলোগ্রাম। 271.43 কিলোগ্রাম 5 লোহার ওজন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। অঙ্কটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল, কেননা 5 অঙ্ক, এরপরে আপনার সমবাহু ত্রিভুজের অঙ্ক, এই অঙ্কগুলো খুব কমন একটা অঙ্ক। স্কুলের পরীক্ষায়ও আসে, বিভিন্ন সাময়িকী পরীক্ষায়, আবার দেখা যায় যে বিভিন্ন বোর্ডের অঙ্কেও আসে। তো আজকের ক্লাস এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।